আসসালামু আলাইকুম। আজারা পেঁচাল যে আজ ২ দিন সোশ্যাল মিডিয়া আমার হাসুফুকে মেরে ফেলল, জয় বাংলা করে দিল। কোথাকার অন্য একটা মহিলার ছবি দিয়ে কার্ড বানায় আপারে জয় বাংলা করে দিল। এর মধ্যেই ওই ছোটোবেলায় আমরা গল্প শুনতাম যে ওই রাক্ষসকে মেরে ফেলতো, এরপরে ওই রাক্ষসের রক্তের থেকে আবার রাক্ষস পয়দা হয়ে যেত। তো কয়বার এখন এরকম নতুন করে আবার পয়দা টয়দা হয় কে জানে, কতবার এরকম কাহিনী শুনবো। তো যাই হোক, এর মধ্যেই আবার একসাথে ৩টা এএফপি, রয়টার্স, ইন্ডিপেন্ডেন্ট, এই ৩টাকে ৩টা তার করছে, সাক্ষাৎকার প্রকাশ করছে একসাথে একই দিনে। এটা একটা বিরল ঘটনা। তো সাক্ষাৎকারটা নাকি আবার নেওয়া হয়েছে ইমেলে, ডাইরেক্ট নেওয়া হয়নি, ফোনেও না, ইমেলে নেওয়া হয়েছে। তো এটা বোঝাই যাচ্ছে যে তারই এক কোনো তাকে করতে চাচ্ছে, কোনো একটা কোম্পানি কিংবা তার নিজস্ব কোনো কমিটি এই এই তৈরি করে এটা তাদের সাপ্লাই দিয়েছে টাকার বিনিময়ে, এটা বোঝাই যাচ্ছে। তো তার মধ্যে সে আবার এখনও সে ওই যে ১৪০০ মানুষ হত্যাকে সে কিছু মনেই করছে না, সে কোনো ক্ষমাও চাইবে না, কোনো কিছু না। মানে সে অস্বীকার করছে যে না, এই লোকটা আমি হত্যা করিনি, আমার নির্দেশ দিইনি, পুলিশ মেরে ফেলছে, পুলিশের চেন অফ কমান্ডে কিছু প্রবলেম ছিল, কিন্তু আমি এগুলোর নির্দেশ দিইনি। ক্ষমা চাওয়ার প্রশ্ন ওঠে না, সে কেন ক্ষমা চাইবে? উনি হচ্ছে বঙ্গবন্ধু কন্যা, ততক্ষণে তো ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না তার। তো সে আর লাস্টে একটা কথা বলছে আবার যে আমি চাই, আমি সেই নেতা যাকে মানুষ চিরদিন মনে রাখবে। কেন? যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল এবং দারিদ্র্য থেকে জনগণকে উত্তরণ ঘটাইছে। তো এর থেকে বড় কৌতুক বোধ হয় আর কিছু নাই। উনি ওই গণতন্ত্র প্রতিষ্ঠা করে গেছে এবং মানুষ এই জন্য থেকে মনে রাখবে চিরকাল। হ্যাঁ, এমন আমাদের দেশের লোক মনে না রাখলেও বিদেশে কিন্তু তাকে নিয়ে মনে রাখছে, তাকে নিয়ে আলোচনা হচ্ছে বেশ কিছু। যেমন ধরেন যে এই যে টাকা মাফিয়া গ্রুপ যেভাবে দেশটাকে লুট করা শুরু করছিল এবং বিদেশে যেভাবে দেশকে ফোকলা করে টাকা পাঠিয়ে দিয়েছে বিদেশে, এই জন্য বিদেশে আবার তাকে স্মরণ করতেছে। যেমন এই পর্তুগাল লিসবনে অনেকগুলো ওই রাস্তার মধ্যে বিলবোর্ড দেখা যাচ্ছে। বিরোধী দলরা এই বিলবোর্ড সরকারকে সতর্ক করার জন্য এটা বিলবোর্ড টানিয়ে দিচ্ছে। বিলবোর্ড যেখানে লেখা হচ্ছে ওই ওদের ভাষায় ইস্টু নাও ও বাংলাদেশ, যার অর্থ হচ্ছে এটা বাংলাদেশ নয়, সরকারকে মনে করে দিচ্ছে যে এটা বাংলাদেশ নয়, তুমি ইচ্ছে করলেই যে লুটপাট করতে পারবা তা কিন্তু না। বিরোধী দলের নেতা যে আন্দ্রে ভেনেজুয়েলা, সে এগুলা করছে সরকারকে। আমাদের নিশ্চয়ই আমাদের একটা গর্বের বিষয় যে আমাদের দেশ নিয়ে তারা, আমরা একটা দুর্নীতির একটা প্রতীক হয়ে দাঁড়াইছি। দ্যাটস গুড। এটা সবই। আরও একটা আছে, যেমন যেমন এই যে ক্যারিবিয়ান দেশগুলোতে, এখানে আইল্যান্ডের ওই দিকে ওরা ওই একটা বানাইছে, ফোক ফোক সং। আমাদের দেশকে নিয়ে একটা ফোক সং গাওয়া হচ্ছে। এটা এইরকম: হে আমার দেশের মানুষ, দেশকে ভালোবাসো, দুর্নীতি ও স্বজনপ্রীতি ত্যাগ করো, না হলে একদিন তোমাদের দেশও বাংলাদেশ হয়ে যাবে। কি সুন্দর গান! তো এই জন্য এই যে এতগুলি চমক, এতগুলি কিছু হচ্ছে বিদেশে, নিশ্চয়ই এটা আমার হাসিনা আপুরই ক্রেডিট। তো তাকে তো ধন্যবাদ দিতেই হবে। ধন্যবাদ না দিয়ে কিন্তু যাবেন না, তাকে ধন্যবাদ দেন, সে এত কিছু করেছে। সাধারণত দেশে আমরা যাই করি, বিদেশে যারা বসবাস করে, ইউরোপ, আমেরিকা, ইভেন মিডল ইস্ট, অন্য অন্য ন্যাশনালের যে বাংলাদেশের কিন্তু অপরাধ প্রবণতা ওইসব দেশে কম করে। আজ তাদেরই সেসব জায়গায় থেকে শুনতে হচ্ছে এইসব গান, এইসব লেখা, এইসব হেডিং। এটাই হলো শেখ হাসিনা, এটাই হলো মাফিয়া গ্রুপের অবদান।
যাক, আরেকটা এখন হয়েছে এই আবার এই জুলাই সনদ নিয়ে এখন হচ্ছে খুব টানাপোড়া। জুলাই সনদ প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ মেলা গেছি, আমাদের স্যাররা করেছেন, আলী রিয়াজ স্যার বিদেশি ইউনিভার্সিটিতে পড়াতেন, নিশ্চয়ই আমাদের থেকে অনেক জ্ঞান রাখেন উনি, নো ডাউট, এবং কমিশনে আরও যারা ছিলেন সবাই জ্ঞানী। তো ওনারা যেটা করছেন এটা জাতীয় ঐক্যমত্য কমিশন, কিন্তু এখন দেখা যাচ্ছে এটিকে ঐক্যমত্য জায়গায় এটা অনৈক্যের প্রতীক হয়ে দাঁড়াচ্ছে। ওনারা যে আগামী সংসদ প্রকাশ করছে যে আগামী সংসদে এটা নতুন কমিশন কাজ করবে, নতুন কমিশন তৈরি করতে হবে, তারা কাজ করবে, এবং এই কমিশন যদি ঐক্যমত্য না হয়, তখন যদি এই জুলাই সনদের এগুলো যদি পাস না হয়, তো অটোমেটিক ওটা পাস হয়ে যাবে 9 মাসের মধ্যে, অটোমেটিক আইন হয়ে যাবে। কারণ বিদেশিদের কথা হচ্ছে, সরি, বিরোধী দল যারা আছে, বিএনপি বিশেষ করে, এরা বলতেছে যে আমরা যখন জুলাই সনদে সাইন করি তখন তো এই ধরনের কথাগুলো ছিল না, তাহলে এগুলোকে কেন আনা হলো, আমাদের ইগনোর কেন করা হলো? বলতে পারবেন না হলে রিয়াজ স্যার, আমাদের তো কিছু বলার নেই। ওনারা অনেকগুলি নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন, সেগুলো কোনোটাকেই ওটাকে ধর্তব্যের মধ্যে নেওয়া হয়নি। দে হ্যাভ বিগ হেডেড ম্যান, কেন এইসব রাজনৈতিক দল, এরা তো লেখাপড়া দেয় না, এরা তো কিছু বুঝে টুঝে না, মুখ্য সূক্ষ্ম চাঁদাবাজি করে বেড়ায়, ওই ইয়ে দখল করে, টেম্পো স্ট্যান্ড দখল করে বেড়ায়, এদের কথা কিন্তু নেবে নাকি তারা? এমন চাচ্ছে, কে চাচ্ছে? জামাত ইসলামীটা চাচ্ছে, গণভোট চাচ্ছে, এনসিপিরা চাচ্ছে। হ্যাঁ, তারা মোটামুটি সরকারের এটাই, দে আর ভেরি হ্যাপি, তাদের মতো কাজ হচ্ছে। কিন্তু বড় যে স্টেক হোল্ডার বিএনপিকে তারা গোনার মধ্যে ধরছে না। এখন এই যে 9 মাসের যে স্বয়ংক্রিয়ভাবে কার্য ইয়েতে মানে স্বয়ংক্রিয়ভাবে আইনে পরিণত হয়ে যাবে, এরকম একটা প্রস্তাব, এটি কি পৃথিবীর আর কোথাও আছে? থাকতে পারে, রিয়াজ স্যার বলতে পারবেন, অনেক বিদেশ, বিভিন্ন দেশ গেছেন, বিভিন্ন দেশে নিয়ে সংবিধান নিয়ে কাজ জানাশোনা আছে, সেখানে কোথাও খুঁজে পেয়েছেন হয়তো। বেশিরভাগ দল, বিএনপি সহ বেশিরভাগ দল বলছিল যে গণভোট হবে একদিনে, জাতীয় নির্বাচনের দিনে, কিন্তু কমিশন সেটাকে উল্টাই দিছে। কমিশন আবার একটু চালাকিও করছে, তারা বলছে যে সেই দিনে হতে পারে, নির্বাচনের দিনে, আবার তার আগেও হতে পারে, যেটা জামাত ইসলামের দাবি, এনসিপির দাবি। এখন এটা বলে আসছে সালাউদ্দিন আহমেদ, বিএনপির। তো সালাউদ্দিন আহমেদ আবার কে? ওনাকে তো ওই দেশ থেকে উনি চুরি করি আত্মগোপন করে চলে গেছে ইন্ডিয়ায়, রয়ের কাছে ট্রেনিং নেওয়ার জন্য নাকি। তাকে ট্রেনিং করাইছে, সে একদম 1 নম্বরের রয়ের লোক। এখন তাকে ধরে নিয়ে জেলে ছিল, তাকে যে উঠায় নিজে ফেলেছিল সেই জঙ্গলের মধ্যে, সেখান থেকে সে বেঁচে আসছে, সেসব কিছু না। এখন সে হয়ে গেছে রয়ের 1 নম্বর লোক। এখন আমাদের মিডিয়া, আমাদের বিশেষ করে অপোজিশন, এই যে সরি জামাত ইসলামী মাদার্স, সবাই ইউটিউব, সোশ্যাল মিডিয়া, সবাই চোখে সে এখন একটা রয়েল লোক। নাকি সে যখন জেল থেকে ছাড়া পায়, ছাড়া পাওয়ার পর এখন দেশে আসতে পারতেছে না, এখানে আসার অনুমতি পাচ্ছে না। কী করবে সে? ওই একটা রেস্ট হাউসে 2টা রুম ভাড়া করে, 20,000 না 22,000 টাকায় রুম ভাড়া করে মাসিক চুক্তিতে সে ওইখানে ছিল। এখান থেকে তার পরিবার যেত, ওয়াইফ যেতেন, এবং কিন্তু ওয়াইফ তার টাকা দিতেন, এগুলো ব্যবহার করতেন। কারণ কোথায় যাবে সে? তাহলে ওই রেস্ট হাউসে না থেকে যদি রাস্তায় যেই থাকতে কোথাও, তাহলে মনে হয় রয়ের এজেন্ট হতো না। যেহেতু ওইখানে ছিল, ডেলি আসি তাকে ওই শিক্ষা দীক্ষা ট্রেনিং করাইছে কীভাবে এজেন্ট হতে হয়, এবং সেভাবে সে কাজ করছে। এখন এই সালাউদ্দিন সাহেবও না, এখন মির্জা আলমগীর সাহেব, ওই মির্জা আব্বাস, ওই গয়েশ্বর রায়, এই সবাই মোটামুটি সবাই এখন মিডিয়ার চোখে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার চোখে, ইউটিউবারদের চোখে, এরা সবাই রয়ের এজেন্ট। বিএনপি মানে রয়ের এজেন্ট। আওয়ামী লীগ চলে গেছে, বিএনপি তাদের ওই রিপ্লেস করতেছে, এরা ওই ভারতের এজেন্ট। তো এখন ভারতের এজেন্ট সবাই, তাহলে দেশপ্রেমিককে? দেশপ্রেমিক হলো জামাত ইসলামী। দ্যাটস গুড, জামাত ইসলামী আমাদের উদ্ধার করবে, আমরাও সেই চেষ্টায় আছি। এরা হলো টেম্পো স্ট্যান্ড দখল
ওরা তো টেম্পো স্টল দখল, ওরা মসজিদ দখল করে, ওরা মসজিদ মসজিদ দখলবাজ। তো যাই হোক, মসজিদ দখলে নিশ্চয়ই মসজিদে ভালো কথাই আলাপ হয়। হুজুররা তো মোটামুটি সবাই ইসলামের কথাও বলে, ব্যক্তিগতভাবে যাই হোক, মুখে তো ভালো কথা বলে, দ্যাটস গুড। তো আমরা এখন আরেকটু দেখি যে উনি সালাউদ্দিন সাহেব যেটা বলছে যে অঙ্গীকারনামায় সংবিধান সংস্কার পরিষদের উল্লেখ ছিল না। ইম্পর্টেন্ট জিনিস, সংস্কার পরিষদ গঠন করতে হবে। এরা করবে এমপি সাহেবরা, এবং তারা আলাদা শপথও নেবে। তারা দুইবার শপথ নেবে। এক হলো এমপি হিসেবে শপথ নেবে, আরেকবার শপথ নেবে তারা এই সংবিধান সংস্কার পরিষদের গঠনের জন্য। এবং তো এটা এত বড় একটা ইম্পর্টেন্ট জিনিস, তারা যখন সাইন করে তখন কিন্তু এটা ছিল না সনদে, সেটা সামনে ছিল না। তারপরে তাদের যে নোট অফ ডিসেন্টগুলো সব বাদ দিতে হয়েছে। তাহলে এই কার সুপারিশে বিএনপির বড় স্টেক হোল্ডার এবং আদার্স অনেক অনেক, তার সাথে আরও অনেকগুলো দল, প্রায় 30টা দল তার সাথে মতো এক ছিল। তো তাহলে এগুলোকে বাদ দিয়ে কার সুপারিশে এই তাদেরকে এরকম বোকা বানানো হইল? বিএনপি দালাল, ইন্ডিয়ান দালাল বাদ দিলাম। এই যে মাহমুদুর রহমান মান্না, উনি তো একজন বসিয়ান ঝানু বলেই আমরা জানি যে খুবই বসিয়ান একজন নেতা। মোটামুটি সব দলের ভিতরে তার গ্রহণযোগ্যতা আছে। মান্না সাহেব কী বলছে দেখি। মান্না সাহেব বলতেছে, জুলাই সনদ নিয়ে রাজনীতিবিদদের অতীতে কোনো ধারণা ছিল না। তারপরে আমরা এর কার্যক্রমে সবাই ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করেছি। কমিশন সুপারিশ করেছে, ভালো কথা, কিন্তু অধ্যাদেশের যে কথা বলা হয়েছে তা তো সংবিধানে নাই। তাই বিষয়টি পরবর্তী সংসদের উপরেই ছেড়ে দিতে হবে। সেহেতু বিএনপি বহুদিন থেকে একই কথা বলে আসছে। এখন যে জামাত, এনসিপি, এরা মনে করছে যে গোয়িং অন ভেরি স্মুথলি, খুব ইতিহাসিকভাবেই এগিয়ে যাচ্ছে জুলাই সনদ, এবং নভেম্বরই তারা গণভোট চায়। তো তারা কোনো অনিশ্চয়তা দেখছেন না আর কি। ওই এনসিপির একই সুর, দে আর ভেরি হ্যাপি, যে নোট অফ ডিসেন্টগুলো তুলে নিয়েছে, এই জন্য তারা কমিশনের উপরে খুশি। বিরোধী দল মানে বিএনপি, বিশেষ করে বিরোধী দল কি, সরকার বা আর বাকিগুলো সবাই যাই হোক, বিএনপি জোরালোভাবে বিরোধিতা করছে এই অনৈক্যের প্রচেষ্টাকে। কিছু দলের কিছু ভিন্ন মত আছে, অনেক দলই নোট অফ ডিসেন্টকে, সব দলই কিছু না কিছু নোট অফ ডিসেন্ট দিয়েছেন, এবং সেখানেই বলা আছে যে নোট অফ ডিসেন্টের বিষয় বলা, তারা সবাই তাদের নির্বাচনী ইস্তেহারে অ্যাড করবে, করে তারা যদি জনগণের কাছ থেকে যদি ম্যান্ডেট পায়, ফাইন। তাহলে এখানে জনগণকে উপেক্ষা করা হচ্ছে। তারা তো আর ওই নোট অফ ডিসেন্ট যেহেতু এখানে রাখাই হয়নি, তারা কেন ইস্তেহারে আবার এটা যোগ করবে? যোগ করার কোনো কারণ নাই তো। কারণ তাদেরকে পুরোপুরি ইগনোর করা হয়েছে, ওটার মোট কথা। তাহলে জাতীয় ঐক্য কমিশনটা করা হয়েছিল কেন? এই অনৈক্য যদি তৈরি করবে, তো ঐক্যমত্য কেন করা হয়েছিল? রাজনৈতিক দলগুলোর সাথে তারা কি কোন রকম প্রতারণা করছে? অ্যান্ড দেন এই যে বিএনপি যে বিষয়টি নোট অফ ডিসেন্ট দিয়েছে, সে বিষয়ে তো আগে তারা বলে দিয়েছে, এখন সেগুলো ইগনোর করা হলো। অতএব বাস্তবায়ন করার কোনো দায় তাদের আর নাই। মোরালি দে আর নট অবলাইজড, তাদের কোনো অব্লিগেশন আর থাকলো না। এখন তারা রাজি না হলে ঐক্যমত আর কী করতে পারে, কী করবে? এখন আলী রিয়াজ শাহ কমিশন যেটা বলছে যে উনি আর খুব চমৎকার একটা কথা বলছে গণভোট নিয়ে। গণভোট ওই জাতীয় নির্বাচনের দিনে হতে পারে বা তার আগে হতে পারে। তার মানে যে এটা কী হলো, নির্দিষ্ট কোনো নাই। এটা চাপ সৃষ্টি করবে এখন ইউনূস সাহেবের, প্রধান উপদেষ্টার উপরে চাপ সৃষ্টি করা হলো। উনি এখন কোন দিকে যাবে? পলিটিক্যাল সাইডে যাবে, না জামাতের সাইডে যাবে, না বিএনপি সাইডে? কার মতামতটা গ্রহণ করবে?
তার জন্য একটা টাফ হয়ে দাঁড়াবে এই ডেট নির্ধারণ করার জন্য। যার জন্য এমন হতে পারে ইলেকশনও না হতে পারে, এবং সেটাই হয়তো জামাত চাচ্ছে কি না ওই জন্য তাদের পরিকল্পনা কি, তারা বারবার নভেম্বরে, তাদের কথা হলো নভেম্বরে ভোট দিতে হবে। আচ্ছা, গণভোট হয়ে গেল, ফাইন। গণভোটে হ্যাঁ অথবা না পাশ করলো 2%, 3% মার্জিনে পাশ করলো। হ্যাঁ পাশ করলো 3% মার্জিনে, তার মানে কি দাঁড়ালো? এটা কি ওভারঅল সবারই মতামত হলো? নাই পাশ করলো, সেটা কী হলো? সবার মতামত প্রতিফলন ঘটবে এখানে? ঘটবে না তো। তাহলে এমন বলা যেতে পারে যে এই 2% ভোট বেশি পাবে, এতে তো এমপি নির্বাচনও হয়ে যায়। 2% বেশি পেলেও তো সংসদ সদস্য নির্বাচন করা যায়, নির্বাচিত হয়ে যায়। তাহলে এখানে হবে না কেন? কারণ এইটা হলো মেজর একটা ব্যাপার, এটা হলো সংশোধন করা, একটা সংবিধান সংশোধন করা। ওই 2% পাস করলেও 2/3 মেজরিটি না হলে সংবিধান সংশোধন করা যায় না। এটা ওনারা কেন বুঝছেন না? আচ্ছা, এখন যদি গণভোটে ওই না পাশ করে, না বেশি ভোট পায়, যে না আমরা চাই না, তাহলে কী হবে? তাহলে কি এই জন্যে জুলাই যে সনদপন্থীরা যারা আছেন আর কোনো সংস্কার হবে না? তাহলে এদের কি হবে? জুলাই বিপ্লবের কি হবে? সবার যে দরকার ছিল ঐক্যমতের, এখানে গণভোট না, দরকার ছিল ঐক্যমত। সবাই বসে, ইভেন টেবিলে বসে, একসাথে এক টেবিলে বসে এগুলা সমাধান করা দরকার ছিল, কিন্তু সেখানে সবাইকে আলাদা করে দেওয়া হয়েছে। এখন এই কি আছে? আমি ভোট দিতে যাব, হ্যাঁ দেবো না না দেবো, কীভাবে দেবো? কি আছে সংস্কার কমিশনে, কি লেখা আছে? কিসের উপরে আমি ভোট দেবো? ফর হোয়াট? তাহলে সংস্কার কমিশনের কি সংস্কারের কী কী প্রস্তাব দেওয়া আছে সেটা আমাকে জানতে হবে। তো সংস্কার প্রস্তাবে আমি তারা ওয়েবসাইটে দিয়ে দিয়েছেন, সরকারের ওয়েবসাইটে গিয়ে দেখলাম 11টা বিষয় আছে এরকম সংস্কারের ব্যাপারে। 11টা বিষয়, যেমন নির্বাচন কমিশন সংস্কার, এই বিচার বিভাগ সংস্কার, দুদক সংস্কার, জনপ্রশাসন, সংবিধানবিদ সংস্কার, নারী বিষয়ক, শ্রম, গণমাধ্যম, স্বাস্থ্য, স্থানীয় সরকার, এটসেট্রা। 11 আছে, কমিশন আছে যারা এটা করতে চাচ্ছে। সব নতুন 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 সব অ্যাড করা হয়েছে। তো 11টা এই যে ওটা এখন আর পিডিএফ পাওয়া যাচ্ছে। তো মোটামুটি আপনাকে এই 11টা পড়তে হলে 1000-3 পাতা পড়া লাগবে ওয়েবসাইটে গিয়ে, তাছাড়া আপনি বুঝতে পারছেন না। আমি চেষ্টা করলাম এই স্থানীয় সরকারে কী আছে, স্থানীয় সরকারের খুঁজতে গিয়ে দেখলাম যে ওইটাই 2 খণ্ডে প্রায় 600 পাতা। তো ওইটা আমি কবে পড়বো, পড়ে আবার আমাকে জনগণকে বোঝাতে হবে যে এই আছে, তোমরা কি হ্যাঁ এর করতে রাজি আছো না রাজি নাই, এটা তোমরা নির্ধারণ করে দাও। তো এখন এই হ্যাঁ না তখন দিতে হবে। তো এইটা বোঝাবে কে? জনগণকে বোঝাবে কে? এখন নিশ্চয়ই ওনারা পড়েছেন, জামাত নেতা, এনসিপির নেতারা, ওনারা নিশ্চয়ই এটা অবগত, এবং তারা বলতেছেন যখন গণভোটের কথা, তখন তাদের দায়িত্ব হয়ে গেল জনগণকে এখন এইগুলো সব এক্সপ্লেন করা। অপেক্ষায় আছি কবে ওনারা আসেন, এক্সপ্লেন করেন। যাক, থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।